আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন থেকে আলোচনা। আমরা গত ক্লাসে এই অধ্যায়টি পড়েছিলাম, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো, আমি বোর্ডে আজকে আলোচনার বিষয়বস্তুগুলো দেখো লিখে দিয়েছি। SN1 বিক্রিয়ার কৌশল, এরপরে আমরা পড়াবো SN2 বিক্রিয়ার কৌশল। তো সবার আগে আমাদেরকে জানতে হবে SN রিঅ্যাকশন কাকে বলে। SN একটু খেয়াল করো, S হচ্ছে সাবস্টিটিউশন, N হচ্ছে নিউক্লিওফিলিক, ওয়ানটা আমি পরে বলছি। SN রিঅ্যাকশন অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তার মানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন তার মানে এটা এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। যখন কোনো প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল দ্বারা ঘটে, তখন তাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন ধরো অ্যালকাইল হ্যালাইডগুলো, RX মানে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এরা SN রিঅ্যাকশন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। যেমন আমি এখানে দেখিয়েছি, তোমরা খেয়াল করো, RX প্লাস OH মাইনাস। OH মাইনাসটা কি? নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। তো যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে OH মাইনাস, যেটা একটা নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক, এর বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে? দেখা যাবে যে OH মাইনাস দ্বারা X মাইনাস প্রতিস্থাপিত হবে। প্রথম কথা হলো যে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ OH মাইনাস দ্বারা X মাইনাস প্রতিস্থাপিত হয়েছে। অন্যদিকে OH মাইনাস যেহেতু নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক, তার মানে হলো যে এই প্রতিস্থাপন বিক্রিয়াটি সংঘটিত হয়েছে কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা বা নিউক্লিওফাইল দ্বারা। এজন্য এর নাম হয়েছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আবার বলি, অ্যালকাইল হ্যালাইডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা SN রিঅ্যাকশন দেয়। তো আমরা এখানে দেখিয়েছি যে সেই বিক্রিয়াটির একটু উদাহরণ দেখিয়েছি। OH মাইনাস যেটা, এটা কোথা থেকে আসতে পারে? এটি কিন্তু কোনো ক্ষার থেকে আসতে পারে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম, এই ধরনের ক্ষার থেকে আসতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এবার দ্বিতীয় অংশে আমরা যেটা আলোচনা করব সেটি হলো অ্যালকাইল হ্যালাইডের এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, SN যে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা বললাম আমরা, এটি দুটি কৌশলে হতে পারে, দুটি মেকানিজমে ঘটতে পারে। তার একটি হলো SN1 কৌশল, আর একটি হচ্ছে SN2 কৌশল। এবার আমরা দেখব যে এই 1 মানে কি আর 2 মানে কি। SN1টা হলো ওয়ানটা হচ্ছে ইউনিমলিকুলার, 1 মানে এক, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আমরা ডান থেকে আসবো, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তার মানে কি এক আণবিক প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আমরা যখন দেখব যে এটা SN রিঅ্যাকশন ঠিক আছে, কিন্তু টোটাল বিক্রিয়ার হার যদি একটি অণুর উপর নির্ভর করে বা একটি বিক্রিয়কের যে কনসেন্ট্রেশন তার উপর নির্ভর করে, তখন তাকে তো আমরা একটা উদাহরণ বলি। আমাদের একটু মনে রাখতে হবে যে যখন কোনো কৌশল আমরা লিখি কোনো বিক্রিয়া, তখন সেই বিক্রিয়াটি কত ধাপে ঘটতে পারে তাকে উল্লেখ করতে হবে। যেমন এক্ষেত্রে 2 ধাপে বিক্রিয়াটি ঘটে, এটা আমাকে বলে নিতে হবে যে যখন অ্যালকাইল হ্যালাইডগুলো SN1 কৌশলে ঘটে, তখন ওই বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। প্রথম ধাপে যেটা হয় সেটা হচ্ছে ফর্মেশন অফ কার্বনিয়াম আয়ন গঠিত হয়। দ্বিতীয় ধাপে কার্বনিয়াম আয়নের সাথে কেন্দ্রাকর্ষী বিকারকের দ্রুত গতিতে বিক্রিয়া ঘটে। এবং তো এটা আমাদের দুটি ধাপ। তো প্রথম ধাপে কি ঘটছে আমরা একটু খেয়াল করব। আমি কিন্তু এখানে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি। 3 ডিগ্রি কেন? এই কার্বনের দেখো এদিকে আর, এদিকে আর, এদিকে আর, মানে কার্বন। যদি কার্যকরী মূলকের সাথে যে কার্বনটি আছে তার সঙ্গে যদি 3টি কার্বন যুক্ত থাকে, তখন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে
দুটি দুটি কার্বন থাকলে 2 ডিগ্রি, একটি থাকলে 1 ডিগ্রি। তো এটি হলো 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তো প্রথমে যেটা হচ্ছে সি বন্ড সিএল। আমরা কিন্তু জানি যে যখন কোনো রিয়াকশন হয় তখন কিন্তু বন্ধন ভাঙে এবং বন্ধন গঠিত হয়। বন্ধন ভাঙার জন্য বিভিন্ন রিএজেন্ট থাকে, অ্যাটাকিং রিএজেন্ট থাকে বা অ্যাটাকিং গ্রুপ থাকে। সেই অ্যাটাকিং গ্রুপের কারণেই বন্ধন ভেঙে যায়। একটু মনে রাখতে হবে যে সিগমা বন্ধন কিন্তু একটু শক্তিশালী পাই বন্ধন অপেক্ষা। তো এখানে যে সি বন্ড সিএল আছে কিন্তু সিগমা বন্ধন, তুলনামূলকভাবে একটু স্ট্রং বন্ধন। তো প্রথমে তারপর ওটা ভাঙবে, যখন রিয়াকশন হবে তখন ভাঙবে। তো এই বন্ড যখন ভাঙবে তখন ইলেকট্রন দুটি কোন দিকে যাবে? আমরা জানি কার্বন অপেক্ষা ক্লোরিন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। সুতরাং যখন এই বন্ধনটি ভাঙবে তখন বন্ড পেয়ার ইলেকট্রন কোন দিকে যাবে? সিএল এর দিকে যাবে। তো বন্ধনটি ভেঙে গেল। তার আগে আমাদের খেয়াল করতে হবে যে সি বন্ড সিএল এর মধ্যে দুটি ইলেকট্রন রয়েছে, একটি দিয়েছিল কার্বন, একটি দিয়েছিল ক্লোরিন। কিন্তু যখন বন্ধনটি ভেঙে যাবে তখন দুটো ইলেকট্রনই ক্লোরিন নিয়ে চলে যাবে, সিএল হয়ে গেল মাইনাস। তার লাভ হলো, অর্থাৎ কার্বনের যে ইলেকট্রনটা সেটাও সে নিয়ে চলে গেল। অন্যদিকে এই যে কার্বন তার কিন্তু লস হলো, যে সি প্লাস হয়ে গেছে। তো কার্বন প্লাস যদি হয় তখন তাকে আমরা কি বলি? কার্বনিয়াম আয়ন বলি। তো এটা কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে। এটা কিন্তু 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, কারণ এর 3 দিকে কিন্তু কার্বন রয়েছে ওই কার্বনের সাথে। তো 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হলো। আমরা জানি যে কার্বনিয়াম আয়নগুলো সক্রিয়। তো যখন তৈরি হলো কার্বনিয়াম আয়ন, আমরা একটু খেয়াল করি যে এই যে প্রথম ধাপ, এই ধাপটি কিন্তু স্লো, মানে খুবই ধীর গতিতে সম্পন্ন হয়েছে। কেন ধীর গতিতে সম্পন্ন হয়েছে? কারণ আমরা আগেই বলেছি যে সিগমা বন্ধন শক্তিশালী। এই বন্ধনটি ভাঙতে গেলে একটু সময় লাগে, একটু কষ্টও হয়, শক্তিও বেশি প্রয়োগ করতে হয়। কিন্তু যখন বন্ধন ভেঙে গেছে এবং কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, সেই কার্বনিয়াম আয়ন কিন্তু খুবই শক্তিশালী। শক্তিশালী বলতে আমরা বুঝবো যে সক্রিয় আর কি, ভেরি অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ। তার মানে সে দ্রুত গতিতে এই যে নিউক্লিওফাইল যেটা ক্ষার থেকে আসছে তার সঙ্গে যুক্ত হয়ে এখানে অ্যালকোহল তৈরি করেছে, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করেছে। তাহলে এই ধাপটি কিন্তু দ্রুত গতিতে হবে, কারণ এই যে কার্বনিয়াম আয়ন সেটা কিন্তু খুবই সক্রিয়, সেজন্য এই ধাপটি দ্রুত গতিতে হবে। তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু এখানটা শব্দ লিখেছি, দেখো আরডিএস, রেট ডিটারমিনিং স্টেপ। আরডিএস মানে হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। এখানে আমাদের একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তবে একটু ভালো করে খেয়াল করো। সেটি হলো যে যদি কোনো বিক্রিয়া একাধিক ধাপে ঘটে তাহলে সেই ধাপগুলোর মধ্যে যে ধাপটি ধীরে ঘটে সেই ধাপটিকে বলা হয় আরডিএস, রেট ডিটারমিনিং স্টেপ। অর্থাৎ সামগ্রিক বিক্রিয়ার হার সেই ধাপের উপরে নির্ভর করে। আমরা জানি যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, এই কথাটিও মনে রাখতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম ধাপটি খুবই ধীরে সংঘটিত হচ্ছে, দ্বিতীয় ধাপটি দ্রুত সংঘটিত হচ্ছে। কাজেই প্রথম ধাপকে আমরা বলবো আরডিএস, অর্থাৎ সামগ্রিক বিক্রিয়ার হার এই প্রথম ধাপের উপরে নির্ভর করবে। তাহলে দ্বিতীয় ধাপের যারা যারা আছে বিক্রিয়ক হিসেবে, এদের কিন্তু বিক্রিয়ার হার নির্ধারণের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। আমরা এখন ধরে নিব যে প্রথম ধাপটি হচ্ছে মূল ধাপ আরডিএস। সেই ধাপে বিক্রিয়ক কয়টা আছে? মাত্র একটা। এটা কি অ্যালকাইল হ্যালাইড? তাহলে আমরা কি বলতে পারি rate of the reaction is proportional to the concentration of alkyl halide। এই অ্যালকাইল হ্যালাইডটার উপর নির্ভর করছে, এর পাওয়ার কিন্তু 1। তার মানে এই বিক্রিয়ার ক্রমটা হচ্ছে 1। ক্রম মানে কি? ওই যে ঘনমাত্রার যে পাওয়ারটা সেটা হচ্ছে ক্রম। আর যেহেতু এখানে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে সামগ্রিক বিক্রিয়ার হার নির্ভর করছে, SN1। তাহলে 1টা কেন বুঝতে পারলে? যেহেতু একটি অণুর ঘনমাত্রার উপরে সামগ্রিক বিক্রিয়ার হার নির্ভর করছে। তাহলে আমরা শিখলাম যে যখন অ্যালকাইল হ্যালাইড গুলো SN1 কৌশলে বিক্রিয়াটি ঘটে তখন দেখা যায় যে বিক্রিয়া 2 ধাপে ঘটে। প্রথম ধাপ যেটা বলা হলো ফর্মেশন অফ কার্বনিয়াম আয়ন, দ্বিতীয় ধাপ হচ্ছে ফর্মেশন অফ অ্যালকোহল। ক্ষেত্রে তো প্রথম ধাপটি যেহেতু ধীরে সংঘটিত হয়েছে, কাজেই ওই ধাপটিকে বলা হবে আরডিএস বা রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ধারণকারী ধাপ। বিক্রিয়া হার শুধুমাত্র একটি বিক্রিয়কের উপরে নির্ভর করে, জন্য SN1। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যদি এই অ্যালকাইল হ্যালাইডটি 2 ডিগ্রি হতো বা 1 ডিগ্রি হতো তাহলে সেই রেট কেমন হতো? আমাদের একটু খেয়াল করতে হবে যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি হয় তাহলে কিন্তু SN1 কৌশল অনুসরণ করবে। এটা আমাদের মাথায় রাখতে হবে।
আর যদি হচ্ছে যে 1 ডিগ্রি যদি হয় তাহলে SN2 কৌশল অনুসরণ করবে, এটা মাথায় রাখো। আর যদি 2 ডিগ্রি হয় তাহলে দুটোই হতে পারে, সেটা আরও কিছু ফ্যাক্টর রয়েছে, আমি পরে আসছি। তাহলে আমরা কি শিখলাম যে যদি অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে SN1 কৌশল অনুসরণ করবে, আর যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে SN2 কৌশল অনুসরণ করবে। কেন করবে আমি পরে আসছি, আপাতত এটা আমি বলবো। এখন দেখো যে প্রথম ধাপটি ধীরে হচ্ছে, যে জিনিসটি তৈরি হচ্ছে, যে কার্বনিয়াম আয়নটি তৈরি হচ্ছে, সেটা যদি স্টেবল হয়, মোর স্টেবল হয়, তার মানে সেটি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা জানি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি অর 1 ডিগ্রি, আমরা জানি। অর্থাৎ 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কিন্তু 2 ডিগ্রি কিংবা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অপেক্ষা বেশি স্টেবল বা স্থিতিশীল। তো যদি এটা স্থিতিশীল হয় তাহলে কি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। তো 3 ডিগ্রি কার্বনিয়াম যেহেতু তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল, কাজে এটা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, সহজে তৈরি হবে। কিন্তু যদি এমন হতো, এটা যদি এমন হতো যে 1 ডিগ্রি অ্যালকালাইড এখানে পাওয়া যেত 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তো লেস স্টেবল, কাজে সেটি তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকতো। সেজন্য 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে এই কৌশলটি অনুসৃত হয়। এখানে একটা এমসিকিউ আসে, সেটি হলো যে ক্রোমোটা দিয়ে দেওয়া হয় যে SN1 যে বিক্রিয়ার কৌশল তার ক্রোমোটা কোনটা, মানে কোনটি সঠিক। সেখানে মনে রাখতে হবে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন প্রথমে দিতে হবে, তারপর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে মিথাইল হ্যালাইড, যদিও 1 ডিগ্রি, কিন্তু সেখানে কোনো অ্যালকাইল গ্রুপ থাকে না, সবগুলো হাইড্রোজেন থাকে। তো এই হলো আমাদের SN1 বিক্রিয়ার কৌশল। এবার আমরা SN2 কৌশলটা লিখব। লেখার সময় কিন্তু একটু খেয়াল করো, এই এনটা কিন্তু একটু নিচেই সাফিক্স শুরু করেছে, S আর 2 কিন্তু একই লেভেলে। তো এক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে সেটি হলো যে বিক্রিয়াটি এক ধাপে ঘটে, সেক্ষেত্রে একটি মধ্যবর্তী যৌগ তৈরি হয়, মধ্যবর্তী একটা বা অন্তর্বর্তী একটা যৌগ তৈরি হয় বা কমপ্লেক্স তৈরি হয়, সেটা আমরা এখন দেখাবো। তোমরা হ্যাঁ, এবার একটু খেয়াল করো তোমরা, যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে কার্বনটা এর সাথে ক্লোরিন রয়েছে, মানে অ্যালকাইল হ্যালাইড, এর বাকি তিনটাই কিন্তু হাইড্রোজেন, এটা মিথাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড। তো যেটা বলতে হবে প্রথমে সেটি হলো যে অ্যালকাইল হ্যালাইড কার্বনের যে পাশে হ্যালোজেন পরমাণুটি অবস্থিত তার বিপরীত পাশ থেকে কেন্দ্রাকর্ষী বিকারক অ্যাটাক করবে বা আক্রমণ করবে। আমরা দেখেছি দেখো এই পাশটা আক্রমণটা করছে, করার পরে দেখা যাবে যে যেটা ঘটবে সেটা হলো যে এই ও এর সাথে সি এর বন্ধন তৈরি হবে, এই জয়েন্ট বিটুইন ও এন্ড সি। একই সাথে সি বন্ড সি এর এই বন্ডটি কিন্তু ভাঙা শুরু হবে, কারণ কার্বনের হাত কটা, 4টা।
তো যদি এদিকে বন্ড তৈরি হয় তাহলে আরেকটি বন্ধন ভাঙতে হবে, বন্ড ফরমেশন, বন্ড ব্রেকিং। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু ভেরি কমপ্লিকেটেড। এই জন্য নামই হচ্ছে এটা, আমরা বলি যে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি হয়েছে, এখানে একটা অন্তর্বর্তী জটিল যৌগ তৈরি হয়েছে। এই অবস্থাটা কিন্তু খুব বেশি স্থিতিশীল না, এটা খুবই সক্রিয়, দ্রুত গতিতে এটা ভেঙে যাবে। ভেঙে যে কি হবে, ওয়ের সাথে বন্ধন পুরোপুরি তৈরি হয়ে যাবে, আর এই বন্ধনটি পুরোপুরি ভেঙে যাবে। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হলো যে উৎপাদটি তৈরি হবে সেটি কিন্তু এর ঠিক উল্টা। আমরা বলি যে উল্টানো ছাতার মতো। তুমি যেটাকে যদি ছাতা মনে করো, ওই যে ঝড়ে যদি ছাতা যদি বাতাস ঢুকে পড়ে তাহলে কি হয়, ছাতা কিন্তু উল্টে যায়। দেখো এভাবে তুমি এভাবে ধরে রাখছো, ছাতাটাকে উল্টে গেছে। হ্যাঁ, এটা বিষয়টি চিন্তা করা হয়, উল্টানো ছাতার মতো একটা যৌগ তৈরি হয়। আচ্ছা, এখানে যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো যে সামগ্রিকভাবে কিন্তু একটি ধাপই হচ্ছে, কিন্তু এটা এই ধরনের প্রথম একটা অংশ আছে যে নিউক্লিওফাইল এখানে আক্রমণ করছে। এই আক্রমণটা যখন করছে তখন কিন্তু এই বন্ধনটি সহজে ভাঙছে না, কারণ এই বন্ধন কিন্তু সিগমা বন্ধন। সির সাথে যেহেতু এটা সিগমা বন্ধন আগে থেকেই গঠিত ছিল, কাজেই যখন কোনো অ্যাটাকিং গ্রুপ অ্যাটাক করবে তখন এই সিগমা বন্ধন ভাঙতে একটু সময় লাগবে। সেজন্য যখন এই কমপ্লেক্সটা তৈরি হবে তখন কিন্তু স্লোলি হবে। এই জন্য এই অংশটাকে আমরা বলছি আরডিএস, বা এই যে ধাপটা বা ধাপের যে অংশটা, এটাই হচ্ছে আরডিএস, এটা ডিটারমিনিং স্টেপ। আর যখন তৈরি হয়ে গেল কমপ্লেক্সটা, এটাকে আমরা সবাই থার্ড দিয়ে ঘিরে দিই। যে কমপ্লেক্স তৈরি হলো সেই কমপ্লেক্সটা কিন্তু খুবই আনস্টেবল, সাথে সাথে সেটা কি করবে, উৎপাদ তৈরি করে ফেলবে, যেটা ওখানে আমরা দেখেছি অ্যালকোহল তৈরি হয়েছে, মিথাইল অ্যালকোহল বা মেথানল তৈরি হয়েছে। এখন বিষয়টা হলো যে তাহলে এটাকে আমরা কেন SN2 বলছি? SN2 আমরা এই জন্য বলছি যে সামগ্রিক বিক্রিয়ার হার কিন্তু নির্ভর করছে এই যে এখান থেকে এইটুকুর উপরে, এই যে ফার্স্টের আগে স্লো পর্যন্ত, এই যে নিউক্লিওফাইল অ্যালকেন হ্যালাইডকে আক্রমণ করলো, কমপ্লেক্স তৈরি হলো, এই অংশটুকুর উপরে কিন্তু সামগ্রিক বিক্রিয়ার হার নির্ভর করছে। এখন এখানে হ্যালাইড রয়েছে এবং নিউক্লিওফাইল রয়েছে, তো আমরা কি বলতে পারি এভাবে, রেট অফ দি রিঅ্যাকশন সমানুপাতিক বা প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল, এটা 1 এটা 1, তাহলে ক্রমগত হবে 1 + 1 তার মানে 2, এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এবং যেহেতু এখানে সামগ্রিক বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের উপর নির্ভর করছে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। অ্যালকাইল হ্যালাইড এবং আমরা এখানে আরএইচকে বোঝাচ্ছি অ্যালকাইল হ্যালাইডটা, তাই সামগ্রিক বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করছে, পাশাপাশি নিউক্লিওফাইলের উপরও নির্ভর করছে। এই জন্য আমরা এটাকে কি বলছি, এটাকে বলছি SN2। তার মানে বাই মলিকুলার, আমরা SN2 বলছি, SN2 বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বাই মানে 2, এখানে দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বলছি। তো এই হলো আমাদের SN2 বিক্রিয়া কৌশল। এখন তোমরা একটু বলো তো যে যদি এই অ্যালকাইল হ্যালাইডটা 3 ডিগ্রি হতো তাহলে সহজে বিক্রিয়াটি হতো না, কেন হতো না একটু বলো তো, বলতে পারবা? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো বলো যে আমি যে প্রশ্নটি করলাম যে যদি এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হতো তাহলে সহজে এই বিক্রিয়াটি হতো না। তার কারণটা কি? তার কারণটি হলো, খেয়াল করো, যদি এখানে এইচ তো ছোট্ট, এই ছোট্ট একটা পরমাণু, এইচ তো ছোট্ট ছোট্ট পরমাণু, যদি এখানে অ্যালকাইল গ্রুপ থাকতো, মিথাইল ইথাইল অনেক বড় গ্রুপ, তখন কি হতো, এই যে অ্যাটাকিং গ্রুপটা সে কিন্তু এই কার্বনকে সহজে অ্যাটাক করতে পারতো না। এটাকে বলা হয় স্টেরিক বাধা, আকারগত বাধা। যদি এরা যদি খুব মোটা হতো বা বড় হতো তাহলে কি হতো, তাহলে কিন্তু সহজে ওখানে ঢুকতে পারতো না, আক্রমণ করতে বাধাগ্রস্ত হতো। তো দেখা গেছে যে আক্রমণটা হবে যদি হাইড্রোজেন থাকে, মিথাইল ক্লোরাইড বা মিথাইল হ্যালাইড, যেটা এটা। আর যদি আমাদের যেখানে ধরো একটা অ্যালকাইল গ্রুপ, তারও আকার বড়, একটু বাধাগ্রস্ত হতো।
যদি দুইটা হতো অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল গ্রুপ তাহলে আরো বাধাগ্রস্ত হতো, তিনটা হলে তো আক্রমণ করতেই পারতো না। যদি এখানে মিথাইল দেওয়া হতো, আমি একটু দেখাই, ধর এখানে CH3, হ্যাঁ ধর এখানে CH3, এখানে CH3, এটা বড় গ্রুপ বড় ধরে কি হতো, OH মাইনাসে ঢুকতেই পারতো না। তার মানে OH মাইনাসের পক্ষে কার্বনকে যে আক্রমণ করা অনেক কঠিন হতো। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 কৌশল অনুসৃত হবে না। সবচেয়ে ভালো হবে যদি মিথাইল হ্যালাইড হয় 1 ডিগ্রি হলেও হবে, 2 ডিগ্রি হলে তখন একটু বাধাগ্রস্ত হবে, তারপরেও কিন্তু হতে পারে, কিন্তু সবচেয়ে ভালো হবে মিথাইল ক্লোরাইড বা মিথাইল হ্যালাইড এবং 1 ডিগ্রি ক্ষেত্রে। এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমাদের এই যে বিক্রিয়াগুলো বললাম SN1 এবং SN2, এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে। হয়তো উদ্দীপকে দিয়ে দিল একটা রিয়াকশন, সেখানে অ্যালকাইল হ্যালাইডটা 1 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রিও হতে পারে, ইভেন 2 ডিগ্রিও হতে পারে। তখন দিয়ে হয়তো বললো যে উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি SN1 নাকি SN2 কৌশলে ঘটবে, যৌক্তিক ব্যাখ্যা দাও বা যুক্তিসহ এটাকে বিশ্লেষণ করো। তো আমরা তখন দেখব যে অ্যালকাইল হ্যালাইডটা কয় ডিগ্রি আছে, এটাই প্রথমে দেখব, তারপরে আমরা বলতে পারবো যে SN2 অথবা SN1 কোন কৌশলে বিক্রিয়াটি ঘটবে সেটা আমরা বলতে পারবো। অ্যালকাইল হ্যালাইডের আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমি আজকে পড়াবো, সেটি হলো যে হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া। তোমরা একটু খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড প্লাস পটাশিয়াম সায়ানাইড, ভেরি সিম্পল রিঅ্যাকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড প্লাস পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড মানে তো K প্লাস এবং Cl মাইনাস। যেটা আমাদের খেয়াল করতে হবে, এই বন্ধন কিন্তু ভেঙে যায়। যদি এই বন্ধনটি ভেঙে যায় তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এই প্লাস আর এই যে Cl মাইনাস একত্রিত হবে, আর Cl প্লাস পটাশিয়াম হ্যালাইড তৈরি হয়ে গেল। খুবই সহজ রিঅ্যাকশন, অ্যালকাইল সায়ানাইড তৈরি হলো বা অ্যালকেন নাইট্রাইল তৈরি হলো। এখন এই যে অ্যালকাইল সায়ানাইড তৈরি হলো, এখান থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ পেতে পারি। সেই দুটি জৈব যৌগ কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু পরীক্ষায় আসে। নাম্বার 1, যদি আমরা পানির সঙ্গে বিক্রিয়া ঘটাই ইন প্রেজেন্স অফ যে কোনো অ্যাসিডের উপস্থিতিতে, এটা আমার মনে হয় মুখস্থ রাখতে হবে যে এই যে Cl-টা এটা হয়ে যাবে অ্যাসিড, এভাবে তোমাকে মনে রাখতে হবে যে যদি সায়ানাইডকে আমরা জৈব অ্যাসিডে রূপান্তরিত করতে চাই তাহলে এই রিঅ্যাকশনটি খুব গুরুত্বপূর্ণ। এখন দেখা গেল যে প্রশ্ন করা হলো এইভাবে যে তুমি কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাবে। তখন তোমাকে কি করতে, প্রথমে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল সায়ানাইড তৈরি করতে হবে, তারপর সেখান থেকে অ্যাসিড তৈরি করতে হবে। একধাপ তো হবে না, অ্যালকাইল হ্যালাইড থেকে সরাসরি RCOOH অর্থাৎ জৈব অ্যাসিড তৈরি করা যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন রয়েছে এর মধ্যেই, এই যে অ্যালকাইল জাইমান হাইড্রোজেন বেস বিজারক, প্রত্যেক আণবিক বিজারকটা আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রিতে একটা শক্তিশালী বিজারক ব্যবহার করা হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তখন দেখা যাবে কি যে এই যে C বন্ড N আছে, এখানে দুটি পাই বন্ড আছে, একটি পাই বন্ড ভাঙবে, দুটি C বন্ধন তৈরি হবে, এর সঙ্গে আসবে হাইড্রোজেন, এর সঙ্গে হাইড্রোজেন, আরেকটি পাই বন্ড ভাঙবে, এর সঙ্গে হাইড্রোজেন, এর সঙ্গে হাইড্রোজেন, মোট কয়টা লাগবে হাইড্রোজেন, 4টা, এর সঙ্গে 2টা, ওর সঙ্গে 2টা। তার মানে কি অ্যামিন তৈরি হলো। এখানেও কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কিভাবে অ্যালকাইল অ্যামিন পাবে। তখন প্রথমে লিখতে হবে এই ধাপটা, আর পরে লিখতে হবে এই ধাপটা। এটি একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা আরেকটি বিক্রিয়া তোমাদের পড়িয়েছিলাম এর আগে, সেটি হলো যে উডস বিক্রিয়া, সেটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। আমরা একটু খেয়াল করি, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু মনে রাখতে হবে, তা না হলে কিন্তু একটু
কঠিন হয়ে যাবে। খেয়াল করো এখানে অ্যালকাইল হ্যালাইড, দুটা সোডিয়াম, আবার অ্যালকাইল হ্যালাইড, এটা উল্টে লেখা হয়েছে। এই দুইটা এক্স মানে হ্যালোজেন, দুই সোডিয়াম মিলে 2 সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, আর আর এর সঙ্গে আর তৈরি যুক্ত হয়ে যাবে। কি তৈরি হলো? আর বন্ড আর প্লাস 2 সোডিয়াম হ্যালাইড। একটু খেয়াল করো যে এই যে বিক্রিয়াটা, এর আবিষ্কারককে বিজ্ঞানী উডস, তার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। কাজেই আমাদের এভাবেই মনে রাখতে হবে, আর বন্ড আর মানে কিন্তু অ্যালকেন, এটা কিন্তু অ্যালকেন তৈরির একটা পদ্ধতি। এই বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, যদি আমরা কখনো কোনো সিনথেসিস করতে যাই, যেখানে দেখা যায় যে এমন একটি উৎপাদ তৈরি করতে হবে যাতে কার্বন সংখ্যা বিক্রিয়ক অপেক্ষা বেশি, সেসব ক্ষেত্রে আমরা কিন্তু এই বিক্রিয়াটি প্রয়োগ করতে পারি। যেমন ধরো মিথাইল হ্যালাইড, আমি যদি একবারে করি মিথাইল ক্লোরাইড, ওকে প্রশ্ন করা হলো যে মিথাইল ক্লোরাইড এখান থেকে তৈরি করবা 2 কার্বন বিশিষ্ট ইথেন, কি করতে হবে? এর সঙ্গে সোডিয়াম যোগ করতে হবে। আমরা যদি একবারে লিখতে পারি 2টা মিথাইল ক্লোরাইড, 2টা সোডিয়াম, শুষ্ক ইথার আগের মতো করে CH3 বন্ড CH3। তুমি এভাবে লেখো না রাখো, মনে মনে কিন্তু ভাবতে হবে আসলে এভাবেই ঘটেছে। মিথাইল ক্লোরাইড আগে লিখলে +2 সোডিয়াম প্লাস আবার মিথাইল উল্টা করে লিখলে, তাহলে কিন্তু যদি আমরা এটাকে এইভাবে লিখতাম তাহলে কিন্তু খুব সুবিধা হতো। আর নাহলে যে অসুবিধাটা হয়, দেখো অনেকে চিন্তা করবে যে মিথাইল পজিটিভ অংশ, ক্লোরিন নেগেটিভ অংশ, তাহলে সোডিয়াম সাথে ক্লোরিন যোগ করে দাও, হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড, মিথাইল যাবে কার সাথে? তখন কিন্তু সমস্যা হয়ে যায়। এই জন্য যদি তুমি এভাবে লেখো, এই যে মিথাইল ক্লোরাইড 2 সোডিয়াম প্লাস ক্লোরিন বন্ড মিথাইল, শর্ত তো ওইটাই। এই যে কত সহজে দেখানো গেল, তাই না? এই মিথাইল ওই মিথাইল যুক্ত হয়ে গেল, 2 সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি, উচ্চতর অ্যালকেন বা কার্বন সংখ্যা বেশি এরকম অ্যালকেন তৈরি করতে পারি। আরেকটি রিঅ্যাকশন খেয়াল করো, যে রিঅ্যাকশনটির মাধ্যমে বিজ্ঞানী গ্রিক নার্ট নোবেল প্রাইজ পেয়েছিলেন, গ্রিক নাট বিকারক তৈরির মাধ্যমে। কারণ গ্রিক নাট বিকারক এমন একটি বিকারক যেখান থেকে আমরা যতগুলো জৈব যৌগ পৃথিবীতে আছে তার প্রায় সবগুলো তৈরি করা সম্ভব। নোবেল প্রাইজটা আসলে ছোট্ট কারণে দেওয়া হয় না। তো সেই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যাকে আমরা বলছি যে গ্রিক নাট রিয়েজেন্ট বা গ্রিক নাট বিকারক, বিজ্ঞানী ভিক্টর গ্রিক নাট এটি তৈরি করেছিলেন, সে কারণে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো সেই বিকারকটি আমরা কিভাবে তৈরি করবো, দেখো শুষ্ক ইথার। আমরা আগে যে রিঅ্যাকশনটি করলাম বিজ্ঞানী উডস করেছে, আমাদের একটু খেয়াল করতে হবে যে যেসব বিক্রিয়া বিজ্ঞানীরা মানে রিসার্চ করে তৈরি করেছে সেসব বিক্রিয়া কিন্তু একটু জটিল হয়। সাধারণ রিঅ্যাকশন তো যে কেউ করতে পারে, কিন্তু যখন অনেক গবেষণার ফলে নতুন কিছু তৈরি করা হয় সেগুলো তো খুব সহজে হয় না, একটু সাধারণ নিয়মের ব্যতিক্রমও ঘটে, সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। তো আমাদের বোধহয় সময় শেষ, আজকে থাক, আমরা এখানে শেষ করব। ওকে।